দর্শক, হ্যাপেনিং পয়েন্টে আজকে আমরা ইতিহাস নিয়ে কথা বলতে চাই, ইতিহাসের সচেতনতা নিয়ে কথা বলতে চাই, এবং এমন অনেক তথ্য উপাত্ত রয়েছে যেগুলো আমরা কখনো চর্চা করি না, কিন্তু রাজনীতির মাঠে নানাভাবে ফাঁকা বুলি আউড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছি আমরা। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত সংগ্রাম রয়েছে, কিংবা একেবারে ভাষা আন্দোলন 47 সাল থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ধরনের অবদান কিংবা যে ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে গেছে, আমরা এই বিশেষ করে 70-80 বছর, 60-70 বছরের মধ্যে প্রায় প্রতিষ্ঠিত করে ফেলেছি যে ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো অবদান নেই, এরকম একটি। এবং যারা এই সংশ্লিষ্ট বই লিখেছেন, গবেষণা করেছেন, তাদের সমস্ত তথ্যপাত্র যখন আমরা একত্র করার চেষ্টা করেছি যে কেন, কাদের স্বার্থে এরকমটা হলো, এবং সেগুলো চ্যালেঞ্জ করারও আমরা কাউকে খুঁজে দেখিনি, খুঁজে পাইনি। 7ই মার্চ নিয়ে এই মুহূর্তে বিতর্ক হচ্ছে, সেখানেও নানা পর্যায়ে ভুল তথ্য, অপতথ্য, মুক্তিযুদ্ধের ঘোষণা, স্বাধীনতার ঘোষণা নিয়ে সেগুলো তো রয়েছেই। আমরা আজকে একেবারে শুরু থেকে একটু আলোচনা করতে চাই। অতি সম্প্রতি ডক্টর হারুনুর রশিদ স্যারের একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা। আমরা সেগুলোতে একটু যাব, এবং এই মুহূর্তে যেই পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমরা জানি যে এলডিসি থেকে উত্তরণের যে আনুষ্ঠানিক ঘোষণাপত্র, আনুষ্ঠানিক স্বীকৃতি, সেগুলো নিয়ে গতকাল প্রধানমন্ত্রী কথা বলেছেন, সংবাদ সম্মেলনে কথা বলেছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী এটিও বলেছেন যে আসলে আজ থেকে 12 বছর আগের যে বাংলাদেশ আর আজকের বাংলাদেশের অনেক তফাৎ। নিশ্চয়ই আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন তারা অনেক কিছু যুক্ত হবেন। আমরা শুরুতে যেমনটা বলছিলাম, সেই বিখ্যাত বই ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা, সেটির লেখা, মানে অনেক বিখ্যাত বইয়ের লেখক, আমি মানে একটা নাম বলে নিজের কাছেই কেমন অস্বস্তি লাগছে। হারুন স্যারকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান স্যারকে, এবং আমরা পেয়েছি একজন যিনি সৃজনশীল বই প্রকাশ করে বাংলাদেশে ইতিমধ্যে আলোচিত একটা অবস্থানে রয়েছেন, মাজহারুল ইসলাম ও সত্যাধিকারী অন্য প্রকাশে। সবাইকে স্বাগত। আনু স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আমাদের ইতিহাস পাঠ না করা, ভুল তথ্য উপস্থাপন করা, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানাভাবে অপপ্রচার তো রয়েছেই, এবং যে কথা বলছিলাম যে কোনো অবদান নেই বঙ্গবন্ধুর, এরকম একটি প্রায় প্রতিষ্ঠা পেয়ে গিয়েছিল, এরকম একটা ধারাবাহিকতায় আমরা দাঁড়িয়ে। স্যার, কি যুক্ত করবেন? হারুন স্যার। আপনাকে আমি প্রথমেই ধন্যবাদ জানাই। ভাষা আন্দোলনের মাস হলো এই ফেব্রুয়ারি মাস। আজকে হলো ফেব্রুয়ারি মাসের 28 তারিখ, শেষ দিন। এবং ভাষা আন্দোলনের পথ ধরেই বঙ্গবন্ধু নেতৃত্বে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করি। আজকে স্বাধীনতার 50 বছর অর্থাৎ সুবর্ণ জয়ন্তী আমরা পালন করতে যাচ্ছি। অন্যদিকে জাতি পাচ্ছি না। কাজে আমি আজকের অনুষ্ঠানের শুরুতেই এই আমরা যে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করলাম, স্বীকৃতি লাভ করলাম, যেটা অর্জন করলাম, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তার সরকারকে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। একই সঙ্গে বাংলাদেশের জনগণকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। এখন আমি আপনার মূল কথায় ফিরে আসি। সেটা হলো এই যে বাংলাদেশ কিভাবে সৃষ্টি হয়েছে আমরা সকলেই জানি, এবং বাংলাদেশের ইতিহাস কিভাবে বিকৃত হয়েছে সে কথাও আমরা ভালো করে জানি। 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরে দীর্ঘ 15 বছর ধরে সেনা শাসন চলছে। তারপরে খালেদা জিয়ার নেতৃত্বে 5 বছর সেই বিএনপি জামাত সমর্থিত বিএনপি শাসন। তারপর 2001 থেকে 2006 পর্যন্ত চলেছে বিএনপি জামাত জোট সরকারের শাসন। এরপরে আবার 2007 থেকে 2008 ফখরুদ্দিন আহমদের নেতৃত্বাধীনে তথাকথিত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। কাজেই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ কার্যত মানে 15-16 বছরের বেশি দেশ পরিচালনা করার সুযোগ পায় নাই বঙ্গবন্ধুর 1975 সালে শাহাদাত বরণ করার পর। কাজেই আমাদের প্রত্যেকটা ইতিহাসের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখি চূড়ান্ত বিকৃতি। গতকালই আমি দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন যে 7ই মার্চ একটা ঐতিহাসিক ঘটনা, কিন্তু 7ই মার্চকে কেন্দ্র করেই কি দেশ স্বাধীন হয়েছে? আমি এখন বিস্মিত হয়েছি তার এই বক্তব্য শুনে। এই কারণে বিস্মিত হলাম যে ওনার কাছ থেকে সার্টিফিকেট নিয়ে তারপর 7ই মার্চ আমাদের বুঝতে হবে, বঙ্গবন্ধুকে বুঝতে হবে এবং আমাদের মুক্তিযুদ্ধকে বুঝতে হবে। যিনি শ্রদ্ধা রেখেই বলি,
যিনি একটি রাজনৈতিক দল সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন না, আর তিনি মহান মুক্তিযুদ্ধ, আর সেই মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়ে স্বাধীন করেছেন, সেখানে তার যে কত কৌশলের অবলম্বন করতে হয়েছে। বস্তুত ৭ই মার্চের ভাষণ, একটি ভাষণ একটি জাতি রাষ্ট্র সৃষ্টি করেছে, যা বিশ্বের ইতিহাসে আর কোথাও নাই। একমাত্র ৭ই মার্চের ভাষণ হলো সেই ইতিহাস, যে কারণে ইউনেস্কো ৭ই মার্চের ভাষণকে যে বিশ্ব ঐতিহ্য সম্পদ হিসেবে স্বীকৃতি দিচ্ছে। কই জিয়াউর রহমানের তথাকথিত বঙ্গবন্ধুর নামে যে ঘোষণা, তাকে ইতিহাসের কোথাও পাতাইতে বলি কোনো একটা লাইনে আছে? কোথাও কোথাও আছে? কোথাও থাকবে? থাকবে না। কাজেই যদি রিয়েলি তাদের উপলব্ধি হয় যে মুক্তিযুদ্ধের চেতনার বাইরে গিয়ে বাংলাদেশের রাজনীতি করা সম্ভব না, তাহলে অত ইনিয়ে বিনিয়ে না চলে ৭ই মার্চের যে ভাষণ, যেটাকে বলেছেন বাস্তব সত্য, শুধু সত্য না, ৭ই মার্চের ভাষণই আসলে মুক্তিযুদ্ধ সৃষ্টি করেছে এবং বাংলাদেশ সৃষ্টি করেছে। এই বাস্তবতাকে মেনে যদি তারা জনগণের কাছে আসেন, তারপর যদি তারা আস্তে আস্তে নিজেদেরকে সংগঠিত করতে পারেন, না হলে তারা যে অবস্থার মধ্যে পড়ে গিয়েছেন সেখানেই কিন্তু সব তারা নিপতিত থাকবেন। এখন আগে আমি আসি ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা। এই বইটি আমি কেন লিখলাম? এই বইটা লেখার পেছনে আপনি অন্য প্রকাশের স্বত্বাধিকারী সেই মাদুল ইসলাম সাহেবের অনুপ্রেরণা, তাগিদ বলা যেতে পারে, মূল নিয়ামক শক্তি হিসাবে কাজ করেছে। এই করোনাকালীন সময় তিনি আমাকে বারবার তাগিদ দিয়েছেন যে এই বিষয়ে একটা বই লেখার জন্য। তখন আমি দেখলাম আমি যে আসলে এই বিষয়ে কোনো বই নেই, ওইভাবে বস্তুনিষ্ঠ বই নেই। একটা বই পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি, যেটা বদরুদ্দীন উমর সাহেব লিখেছিলেন। আমরা স্টুডেন্ট লাইফেও এই বই পাঠ করেছি, অনেকেই এই বই পাঠ করেছেন। মনে হলো এইটাই হলো একটা টেক্সট বই। কিন্তু এখন যখন তথ্য উপত্য ঘাটতে গেলাম, এই আমাদের আজকের প্যানেলে আছেন ডক্টর আতিউর রহমান, তিনি 4টা বই লিখেছেন ভাষা আন্দোলনের আর্থসামাজিক অবস্থা, অর্থনৈতিক পরিপ্রেক্ষিত, এভাবে বিভিন্ন দিক তুলে ধরে। তার বই সংবাদপত্রে বঙ্গবন্ধু শাহ আলমগীর, যিনি প্রয়াত হয়েছেন সম্প্রতি, তার যে প্রতিদিন সংবাদপত্রে বঙ্গবন্ধু যে বক্তব্য, তারপর সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী সম্পাদিত যে সিক্রেট ডকুমেন্ট অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এর যে রিপোর্ট অন দি ফাদার অফ দি নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেইটা যখন বের হলো তখন দেখতে পেলাম যে পুল অফ ইনফরমেশন। এবং সেখানে আমরা কি দেখতে পাই যে বঙ্গবন্ধু 1948 সালে ভাষা আন্দোলনে প্রথম শুধু কারাবন্দী নন, 1948 এবং 52 দুই পর্বেই তিনি ভাষা আন্দোলনের প্রধান সংগঠকের ভূমিকা পালন করেছে। ভাষা আন্দোলন যখন সর্বদলীয় প্রথম যদি আসে 1948 সালে 11ই মার্চ বাংলা ভাষা দিবস যখন পালন করা হলো, তার আগের দিন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সেই ফজলুল হলে মিটিং করতে বসলো। বঙ্গবন্ধু সেখানে উপস্থিত থাকলেন। তিনি সেখানে প্রথম বললেন যে আগামীকাল 11ই মার্চ যে আমাদের সাধারণ ধর্মঘট রয়েছে, সেখানে 144 দ্বারা ভঙ্গ করে হলো এই কর্মসূচি পালন করতে হবে। তিনি জোরালো বক্তব্য রাখলেন। তারপরে 11ই মার্চ পিকেটিং করতে গিয়ে রাজপথে তিনি গ্রেপ্তার বরণ করলেন। এরপর 52 সালে 1949 সালের ডিসেম্বর মাসে তিনি বন্দী হলেন। বন্দী হওয়ার পরে আবার 52 সাল যখন আসলো ভাষা আন্দোলনের দ্বিতীয় পর্বে তিনি কারাবন্দী থাকা অবস্থায় তিনি যখন ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হলো, আইবি রিপোর্টে এখন আমরা এগুলো দেখতে পাচ্ছি, তখন বঙ্গবন্ধু সেখানে অলি আহমদ এবং সেখানে কমরেড তোহা, তারপরে তারা দেখা করেছেন এবং বঙ্গবন্ধু কাজী গোলাম মাহবুব এবং অন্য যে নেতৃবৃন্দ আছেন, খালেদ নওয়াজ খান, তার থেকে দেখা করতে বললেন। তার কেবিনেট দেখা করলেন, নির্দেশনা দিলেন যে একটি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করতে হবে এবং যার প্রধান হবেন অর্থাৎ আহ্বক হবেন ছাত্রলীগের একজন। ঠিক অনুরূপ ভাবে দেখা গেল 31শে জানুয়ারি 1952 সালে যে ঢাকার যে বার অ্যাসোসিয়েশন যেটা আছে, সেখানে মৌলানা আব্দুল হামিদ খান ভাটারির নেতৃত্বে সভা হলো এবং সেই সভায় কাজী গোলাম মাহবুব, যিনি ছাত্রলীগের অন্যতম প্রতিষ্ঠাতাকালীন সদস্য, তাকেই আহ্বান করে একটি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন হলো। বঙ্গবন্ধু কিন্তু বন্দী, কিন্তু ঠিক ইনস্ট্রাকশন ভাবে দিয়েছেন। এবং দ্বিতীয়বার যখন ভাষা আন্দোলন হয় তখন কিন্তু বঙ্গবন্ধু সেই ফরিদপুর কারাগারে বসে তিনি অনশন পালন করেছেন। এবং তিনি যখন অনশন পালন করেন তখন পূর্ব বাংলা তৎকালীন ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে আনোয়ারা খাতুন এমএলএ, তিনি স্যার আমি আসবো আপনার সঙ্গে। আমি একটু আতিউর রহমান স্যারের কাছে যেতে চাই যে আসলে আতিউর রহমান স্যার এর লেখা আমরা মানে যতটা পড়ি তার চেয়ে যত সুন্দর করে বলেন আমরা কিন্তু তাকিয়েই থাকি। স্যার আমি যদি একটা প্রশ্ন করি আপনাকে, যে একেবারে পাকিস্তানের সংবিধানে মাতৃভাষা বাংলা, সেটি 52 সালে একবার,
54 সালে একবার, আর হচ্ছে 56 সালে যখন সংবিধান 3বার সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সন্নিবেশিত করলেন। বাঙালি কি জানে এই তথ্যটি? এটি একটি দিক। আবার 72 সালে যখন আমরা স্বাধীন হলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে, তখন কিন্তু তিনি অর্থাৎ 10ই জানুয়ারি ফিরে এসে 72 সালের প্রভাত ফেরিতে একবার, আবার রাতের বেলা একবার, দুবার শহীদ মিনারে গিয়েছিলেন, সেরকম আমরা রেকর্ড পাই। এবং সেখানে যে অডিও একটি ভাষণ, যে এই ভাষার জন্য, এই সংগ্রামের জন্য যে কষ্ট ত্যাগ স্বীকার করতে হয়েছে, আমরা কি কখনো ভুলে যেতে পারি? অসাধারণ একটি বক্তব্য। নিশ্চয়ই আতিউর রহমান স্যার, আপনার অনেক কিছু যোগ করার আছে। ধন্যবাদ প্রণব। আমি এতক্ষণ অধ্যাপক হারুনের কথা শুনছিলাম। আমার দৃষ্টিতে অধ্যাপক হারুন একজন শুধুমাত্র একনিষ্ঠ একজন গবেষক তাই নয়, তিনি অন্তরে ধারণ করেন বাঙালির এই যে মৌল চেতনা, যে চেতনার কথা তার এই বইতে উঠে এসেছে। ভাষা আন্দোলন নিয়ে আমি যেরকমটি হারুন বললেন, একটা বিস্তারিত গবেষণার নেতৃত্ব দিয়েছিলাম বিআইডিএস থেকে, আমার মনে আছে, যেটি 1989 সালে ইউপিএল প্রকাশ করেছে। দ্বিতীয় সংস্করণ শেষ হয়ে গেছে, এবছর তৃতীয় সংস্করণ প্রকাশ পাবে। সেই সময় যখন আমি ভাষা আন্দোলনের গবেষণা করছিলাম, তখন ভাষা আন্দোলনে অংশগ্রহণকারীদের সাথে আলাপ করছিলাম। ভাষা মতিন, তারপর গাজীউল হক, হাবিবুর রহমান শেলী, এদের সবার সাথে কথা বলেছি। এবং সেই আলাপের সময় আমরা লক্ষ্য করলাম যে কথা হারুন একটু ইঙ্গিত দিয়ে বললেন, যে আমরা বদরুদ্দিন উমরের লেখাটিকে প্রথমেই আমরা ভিত্তি মনে করে কাজটা শুরু করেছিলাম, কিন্তু দেখলাম যে মাঝে মাঝেই তিনি অনেক ফাঁক রেখে গেছেন। তো সেই জায়গাটাতে বুঝবার জন্য আমরা গাজীউল হকের একটি বড় সাক্ষাৎকার নিয়েছিলাম। হারুনের নিশ্চয়ই মনে আছে, আমাদের 4র্থ খণ্ডের একটা কয়েক পৃষ্ঠা ব্যাপী একটি সাক্ষাৎকার আছে গাজীউল হক সাহেবের। এবং গাজীউল হক সাহেব তখন, মানে তিনি মাইনরিটি, কারণ সবাই বলছেন কিন্তু কোথাও বঙ্গবন্ধু নাই। গাজীউল হক বলছে যে আমি জানি না আমার এই কথাটা কেমন করে নেবে, কিন্তু আমার দৃষ্টিতে ভাষা আন্দোলন আর বঙ্গবন্ধুকে তো আমি আলাদা করতে পারছি না। এবং সেই জন্য চমৎকার একটি ইন্টারভিউ আমাকে দিলেন, এবং সেই ইন্টারভিউতে আমি ভাষা আন্দোলনের সেই 89 সালের বইতেই এটা কিন্তু লেখা আছে, এবং বড় করে লেখা আছে যে বঙ্গবন্ধু ভাষা আন্দোলনের কতটা গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন। তখন আমার হাতে এই গোয়েন্দা প্রতিবেদন নেই, অসমাপ্ত আত্মজীবনী নেই, সুতরাং আমাকে এদের সাথে আলাপ করে করেই আমাকে সেই গবেষণাটি করতে হয়েছে। সেই গবেষণায় যে আমরা লক্ষ্য করলাম যে একটা বিকাশমান একটা মধ্যবিত্ত যে গ্রাম থেকে উঠে এসেছে, সেই গ্রাম থেকে উঠে আসা একটি মধ্যবিত্ত, যারা পাকিস্তান আন্দোলনের কথা বলেছিলেন, যেটা হারুন খুব স্পষ্টভাবে তার বইতে লিখেছে, যে আসলে যারা তরুণ প্রজন্ম, বিশেষ করে তরুণ নেতৃত্ব, বঙ্গবন্ধুর নেতৃত্বে যারা সেদিন পাকিস্তান আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তারা কিন্তু ভেবেছিলেন যে আরেকটি এইখানে যে পূর্বাঞ্চলে যে পাকিস্তানটি হবে সেটি একটি স্বাধীন রাষ্ট্রই হবে, এরকমই তারা ভেবেছিলেন। এবং সেই কারণে করিমগঞ্জে বঙ্গবন্ধু তার কয়েকশো অনুসারীদের নিয়ে গিয়েছিলেন গণভোটের, মনে আছে হারুন, সেই গণভোটের জন্য আন্দোলন করেছিলেন। এবং তাদের একমাত্র আকাঙ্ক্ষা ছিল যে এই পাকিস্তান যদি হয় তাহলে জমিদারি প্রথা উচ্ছেদ হবে, জমিদারি প্রথা উচ্ছেদ হলে প্রজারা মালিক হবে, এই দেশে খাদ্য সংকট দূর হবে, বিশেষ করে মধ্যবিত্ত যারা এখন গ্রাম থেকে বের হয়ে আসছে মফস্বল শহর থেকে, যারা আধুনিক শিক্ষার সংস্পর্শ পাবে, কারণ তখনো পর্যন্ত আধুনিক শিক্ষার বেশিরভাগই হিন্দু মধ্যবিত্তরাই বেশি পাচ্ছিল। তো সুতরাং অনুন্নত অঞ্চল হিসেবে মনে তাদের দুঃখ ছিল যে 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল, তারপরে 6 বছরের মাথায় যেটা সেটা রদ হয়ে গেল, এক বঞ্চনার অনুভব কিন্তু তাদের মনে ছিল, যেটা হারুনের বইতেও কিন্তু স্পষ্টভাবে বলা আছে। সেই আলোকে তারা ভাবছিলেন যে একটি স্বাধীন রাষ্ট্র হবে, সেটার নাম পাকিস্তান হবে কিনা পরবর্তী কথা, কিন্তু এই অঞ্চলে একটি মুসলিম অধ্যুষিত রাষ্ট্র হবে। সেই রাষ্ট্রের শিক্ষা, স্বাস্থ্য তাদের মতো করে হবে, মধ্যবিত্ত চাকরি পাবে। যেমন যুবলীগের প্রচারপত্রে
বঙ্গবন্ধু যে যুবলীগ গঠনের প্রতিষ্ঠাতা ছিলেন, হারুনের বইতে ওইটা স্পষ্ট করে বেরিয়ে এসছে। তাদের প্রচারপত্রে বলছে যে আমাদের আমল বঙ্গবন্ধুর, এবং সেখানে ভাষা, বাংলা ভাষা হবে যে রাষ্ট্রভাষা, এরকম দুটো দাবি সেই 21টি দাবির মধ্যে কিন্তু যুক্ত ছিল। তারপরে তো তিনি পূর্ব বাংলায় এলেন এবং পূর্ব বাংলায় ছাত্রলীগ করলেন, যুবলীগ করতে গিয়ে দেখলেন যে এটা কমিউনিস্ট অধ্যুষিত হয়ে যাচ্ছে, তারপরে ছাত্রলীগ করলেন। ছাত্রলীগ করতে গিয়ে তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনে জড়িয়ে পড়লেন, তারপরে জেলে গেলেন। জেল থেকে ফিরে এসে হারুনের বইয়ে খুব সুন্দর করে ঘটনা প্রবাহ দিয়ে বলা আছে, এরপরে তিনি গ্রামে গঞ্জে যাওয়া শুরু করলেন। কারণ তখন তিনি ভাবলেন যে মুসলিম লীগ যেরকম একটি নিপীড়নবাদী একটি সরকার কায়েম করেছে, এর বিরুদ্ধে একটি শক্তিশালী বিরোধী দল অবশ্যই তৈরি করতে হবে যেটা উদারনৈতিক হবে। শুরুতে মুসলিম একটু শব্দটি হারুন রেখেছিলেন স্যারকে শুধু আওয়ামী একটু মুসলিম। ধরিয়ে রাখতে চাই যে হ্যাঁ স্যার, আপনার হ্যাঁ, বইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইঙ্গিত একটি, যে একেবারে হ্যাঁ, কঠিন ভাষা তো মানে এগুলো বলার কোনো অপেক্ষা রাখে না, যে সেটি হচ্ছে যে আপনি মানে পরিষ্কারভাবে যে ভাষা আন্দোলন শুধুমাত্র কি মাতৃভাষা, শুধুমাত্র কি রাষ্ট্রভাষা, শুধুমাত্র কি আমার না, না, মূল বিষয়টি কি এটি, নাকি এর মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কিভাবে করা যেতে পারে সেটিকে সুদীর ভিত্তি দিয়ে এগিয়ে নেওয়া? আপনি জাস্ট মানে এই যে ইঙ্গিত, এই ইঙ্গিতটি হচ্ছে এই বইয়ের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়। সবচেয়ে বড় নিশ্চয়ই ভাষা আপনার অনেক আন্দোলনের কিছু বলার আছে আত্মসংখ্যা। হারুন স্যার, আমি হ্যাঁ, আসবো আপনার কাছে, কিন্তু আমি মাজার ভাইকে 2 মিনিট সুযোগ দিতে চাই যে একজন গবেষক লেখক তার বইতে যখন লিখেন, মানে প্রকাশকের কথা লিখতে গিয়ে যে মানে এত সরলভাবে, মানে এটা হারুন স্যারের লেখা কিনা, যে এত সহজ সরল ভূমিকা বইতে, মানে শত শত বই আপনি প্রকাশ করেন, আমার মনে হয় না যে এত সহজ সরল ভূমিকা আর হতে পারে কিনা। মাজার ভাই একদম ছোট করে যুক্ত করবেন কিনা আপনার এই বইয়ের ভূমিকা নিয়ে, মাজার ভাই? হ্যাঁ, হুম, জি, ধন্যবাদ প্রণব। আমি প্রথমেই স্মরণ করছি জাতির জনককে, জাতির জনকের জন্মশতবার্ষিকীর মাস, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। আর যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল, যে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে আমাদের বঙ্গবন্ধু গবেষক, আমি মনে করি ডক্টর হারুনুর রশিদ, তিনি একটি যে বইটি আমাদেরকে দিয়েছেন, এটি জাতির জন্য একটি, আমি মনে করি যে এই বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে একটি সেরা উপহার, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা। কারণ একটি অন্ধকারের মধ্যে কিন্তু আমরা এতদিন বসবাস করছিলাম, যে কথাটি আমাদের হারুন স্যারের প্রসঙ্গে এসছে, আতিউর রহমান ভাইয়ের প্রসঙ্গে এসছে, প্রণব আপনিও বলেছেন যে ভাষা আন্দোলন নিয়ে অসংখ্য বই রচিত হয়েছে, কিন্তু সঠিক তথ্যটি আমরা পাচ্ছিলাম না। সঠিক তথ্যটি পাওয়ার আমরা শুরু করলাম কখন? যখন জাতির জনকের বইগুলো প্রকাশিত হতে শুরু করলো। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে তার উদ্যোগে এই বইগুলো প্রকাশিত হয়েছে, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজদামচা এবং নয়াচিন। তো এরপরে কিন্তু হারুন স্যার যেটি করলেন যে উনি একটি বই আমাদের জন্য করছিলেন জন্মশতবর্ষ উপলক্ষে, জন্মশতবর্ষে নির্বাচিত প্রবন্ধ। সেখানে কিন্তু একটি অধ্যায় আছে এই ভাষা আন্দোলন। তো ওই অধ্যায়টি পড়েই আমি স্যারকে তখন বললাম যে স্যার, এই অধ্যায়টি তো এখানে আমার মনে হয় যে আপনি পূর্ণাঙ্গভাবে লেখেননি, যেহেতু বইয়ের ভলিউমের কথা চিন্তা করে আপনি হয়তো এটা সংক্ষিপ্ত করে লিখেছেন, এটি দিয়ে একটি আলাদা বই হতে পারে কিনা। তো স্যার বললেন যে আমি একটু ভেবে দেখি। ভেবে স্যার আমার জানালেন যে হ্যাঁ, এটি সম্ভব, এবং তিনি এই কাজটি শুরু করলেন। অত্যন্ত মানে পরিশ্রম সাধ্য একটি বিষয় ছিল, এবং আমি যেটা খুব নিবিড় ভাবে কাছ থেকে দেখেছি যে একটি বইয়ের পেছনে একজন লেখকের ওনার যে পরিমাণ শ্রম উনি দেন, রাত্রি 11টা, 11:30, 12টার সময় ওনার সঙ্গে আমার টেলিফোনে কথা হতো এই বইয়ের বিষয়ে। মানে অত্যন্ত আন্তরিকতার সাথে, অত্যন্ত মেধা এবং শ্রমের ফসল হচ্ছে আজকে এই ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা, যেটি একটি কালো অধ্যায়কে বলবো যে একটি আলোর দিকে নিয়ে এসছে। যে ভাষা আন্দোলন নিয়ে যে অসংখ্য বই রচিত হয়েছে, যেখানে একটি এই গুরুত্বপূর্ণ বিষয়টি বাদ দিয়ে কিভাবে ভাষা আন্দোলনের ইতিহাস রচিত হতে পারে, বঙ্গবন্ধুর যে বিশাল ভূমিকা, সেটি এই বইতে 6টি অধ্যায়ের মধ্যে পাঠকরা পাবেন। আমি মনে করি যে এটি অত্যন্ত স্যারের কাছে যেতে চাই স্যার, শুধু কাজ হয়েছে। সেই ইঙ্গিতের কথা বলছিলাম, সেই ইঙ্গিতের কথা বলছিলাম। এই বইটির মূল যে ভিত্তি, সেই ভিত্তিটিই কিন্তু জাতির বাংলা তো আছেই, কিন্তু স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য প্রথম থেকেই এই সংগ্রাম, এই ত্যাগ, এই তিতিক্ষা। নিশ্চয়ই হারুন স্যার আপনার অনেক কিছু বলার আছে। জি, আমি প্রণব, আপনার যে প্রশ্নটা করেছেন, আমি প্রথম যখন এই বইটা লেখা শুরু করি তখন আমি চিন্তা করলাম যে ভাষা বিতর্ক নিয়েই কিন্তু পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। ভাষা আন্দোলন হয়েছে 47 সালের পরে,
কিন্তু বিতর্ক 47 সালের আগে 1906 সাল থেকেই শুরু, বাংলা বনাম উর্দু, ফার্সি, আরবি ইত্যাদি ইত্যাদি। 1946 সালে দিল্লি মুসলিম লেজিসলেটর্স কনভেনশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মযুদ্ধে লেগেছেন। অবাঙালি ডেলিগেটরা যখন উর্দু ভাষায় স্লোগান দেওয়া শুরু করলো, তখন আমরা বাংলা থেকে যারা গিয়েছি তা আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলা ভাষায় স্লোগান দিলাম। এটা কখন? 1946 সালে। 1952 সালে চায়নার যখন শান্তি সম্মেলনে গেলেন, বঙ্গবন্ধুর আমার দেখানো হয়েছে তো আপনারা সকলেই জানেন, বলেছেন যে আমি আমার মাতৃভাষা বাংলায় বক্তৃতা করলাম। আবার 74 সালে জাতিসংঘে বক্তৃতা করলেন, মাতৃভাষা বাংলায় বক্তৃতা করলেন। তখন আমি ভাবলাম যে বঙ্গবন্ধুকে আমরা বলি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। তিনি আমাদের জাতির পিতা, তিনি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। তাহলে তার মধ্যে যে বাঙালি সত্তা সেটা যদি না থাকে, তাহলে তিনি বাঙালি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হন কিভাবে? এই প্রশ্নটা মনে রেখে তারপর আমি গবেষণা শুরু করলাম। আমি অত্যন্ত দুঃখের সাথে এখন আমি বলবো যে বদরুদ্দীন ওমর সাহেব কি করে লেখেন, একদিকে বঙ্গবন্ধুর ভূমিকাকে ছোট করেছেন, অন্যদিকে খাটো করেছেন, অন্যদিকে বিকৃত করেছেন। এবং এক জায়গায় তিনি লিখেছেন, যেমন আইকোট, তিনি লিখেছেন যে ঢাকায় তৎকালীন অর্থাৎ 1948 সালে ছাত্র আন্দোলনের মধ্যে তার ভূমিকা ছিল অত্যন্ত নগণ্য, আনকোট। আরেক জায়গায় তিনি লিখেছেন যে 1948 সালের 15ই মার্চ যখন নাজিমুদ্দিন সরকারের সাথে চুক্তি হলো সংগ্রাম পরিষদের, তারপর বঙ্গবন্ধু মুক্তি পেলেন 16ই মার্চ, তখন যে আমতলায় জনসভা হলো, ছাত্র সভা হলো, বঙ্গবন্ধু সেখানে সভাপতিত্ব করলেন। সেটাতে এমন বিকৃত করে উপস্থাপন করেছেন যে বঙ্গবন্ধু জোর করে যেন চেয়ারে বসে যাচ্ছেন। তখন আমি ভাবলাম যে আসল সত্যটা কি, এটা অনুসন্ধান করা দরকার। আসল সত্য যেটা হলো সেটা হলো এই, প্রথম যদি বলি যে বদরুদ্দীন ওমর সাহেব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক ছিলেন। তিনি আবার একটু কমিউনিস্ট পন্থী রাজনৈতিক সংগঠনের নেতাও। একজন সত্যিকার যদি কমিউনিস্ট হন, একজন সত্যিকার যদি শিক্ষক হন, তার তো নৈর্ব্যক্তিক হওয়াটাই বাঞ্ছনীয়। তিনি কেমন করে এভাবে পক্ষপাত দুষ্ট হলেন, এটা আমি চিন্তাও করতে পারি না। এই কথাটা বলে তারপর আমি যদি আসি যে আসলে ভাষা আন্দোলনকে বুঝতে হবে বঙ্গবন্ধু এবং বাঙালির রাষ্ট্রভাবনার কনটেক্সটে। বঙ্গবন্ধু নিজে বলেছেন যে ভাষা আন্দোলন নিছক রাষ্ট্রভাষার আন্দোলন ছিল না, ভাষা আন্দোলন ছিল আমাদের জীবন মরণ আন্দোলন। এর অর্থ কি? এর অর্থ হলো বাঙালির যে স্বতন্ত্র সত্তা, ভিন্ন যে জাতিসত্তা, সেই জাতিসত্তার স্বীকৃতি অর্জনের আন্দোলন ছিল আসলে ভাষা আন্দোলন। 1947 সালে যখন সরওয়ার্দী আবুল হাশেম, শরৎ বঙ্কিম শঙ্কর রায় স্বাধীন অখণ্ড বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ নিলেন, লাহোর প্রস্তাবের সূত্র ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রভাবশালী ছাত্র নেতা হিসাবে ওই আন্দোলনে যুক্ত ছিলেন। সেই আন্দোলন সেদিন ব্যর্থ হয়েছে, কিন্তু বঙ্গবন্ধুর রাষ্ট্র ভাবনা অর্থাৎ ভারতের পূর্বাঞ্চলে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা, সেটা কিন্তু নিঃশেষ হয়ে যায়নি। যে কারণে প্রথম সুযোগই আসলো রাষ্ট্রভাষার প্রশ্নকে কেন্দ্র করে। এবং লক্ষ্য করুন, পাকিস্তান প্রতিষ্ঠার 4.5 মাসের মধ্যে তিনি পূর্ব ইসলাম মুসলিম ছাত্রলীগ, এবং 22 মাসের মধ্যে প্রতিষ্ঠা লাভ করে পূর্ব ইসলাম মুসলিম আওয়ামী মুসলিম লীগ। এই যে দুটা প্রতিষ্ঠানে প্রথমটা তিনি নিজে প্রতিষ্ঠা করেছেন উদ্যোগী হয়ে, এবং দ্বিতীয়টাই কারাগারে থাকা অবস্থায় তিনি যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন। কেন তিনি করেছিলেন? এই দুটো সংগঠন কখনোই পাকিস্তান ভিত্তিক সংগঠন ছিল না, এটা ছিল বাঙালিদের সংগঠন। অর্থাৎ বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল বাঙালি জাতীয় মুক্তি বা স্বাধীনতা। ভাষা আন্দোলনের যে কারণে তিনি প্রথম পর্বেই শুধু সক্রিয় অংশগ্রহণ করে নয়, নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছেন, জনমত সংগঠিত করার জন্য বিভিন্ন ডিস্ট্রিক্টে ভ্রমণ করেছেন। তারপরে দেখুন বদরুদ্দীন ওমর সাহেবের মধ্যে কন্ট্রাডিকশনটা লক্ষ্য করুন। একদিকে বলেছেন তিনি তৎকালীন সময় ইনসিগনিফিকেন্ট একজন ছাত্র নেতা, অন্যদিকে 11ই মার্চ যখন তিনি গ্রেপ্তার হলেন, তারপর নাজিমুদ্দিন সাহেব ভাষা সংগ্রামীদের সঙ্গে চুক্তিবদ্ধ 8 দফা চুক্তি করতে বাধ্য হলো। কেন? কেননা মোহাম্মদ আলী জিন্না তৎকালীন পূর্ব বাংলায় প্রথম আসবেন মার্চ মাসে, এবং যিনি এসেছিলেন ঢাকা ইউনিভার্সিটি কনভোকেশনে এসেছিলেন, যে কারণে নাজিমুদ্দিন বাধ্য হলো চুক্তি করতে। সেই চুক্তিপত্রের খসড়া কামরুদ্দিন আহমেদ এবং যে আবুল কাশেম, অর্থাৎ যিনি হলেন সেই পদার্থবিদ্যার অধ্যাপক এবং যিনি তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা, তারা দুইজন কারাগারে গিয়ে তারপরে সেখানে আবুল হাশেম, যিনি পরবর্তী পর্যায়ে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, তাকে দেখালেন, বঙ্গবন্ধুকে দেখালেন,
এবং খালেক নওয়াজ খানকে দেখালেন, এভাবে কয়েকজনকে তিনি দেখালেন মানে ব্যাটিং করে নিয়ে আসলেন, অর্থাৎ তারা অনুমোদন করেন কিনা। তাই তিনি একই বইতে লিখেছেন বঙ্গবন্ধুর অনুমোদন নিয়ে তারপর এই চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন। আবার অন্য জায়গায় বলেছেন যে তার কোনো তদ্রুপ কোনো ভূমিকা ঢাকায় তখন ছিল না। ধন্যবাদ স্যার। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আতিউর রহমান স্যারের উপর একেবারে গুরুভার যে শেষ এবং সমাপনী কথা বলা। স্যার, আপনি কি যুক্ত করবেন? না, যথেষ্ট হয়েছে, ভিত্তিটা যেটা যথেষ্ট হয়েছে, অস্বীকার করবার কোনো কারণ নেই যে বঙ্গবন্ধুই বাংলাদেশ। এবং বঙ্গবন্ধু ডক্টর শহীদুল্লাহর কথা এখানে তেমন করে আসেনি। অধ্যাপক শহীদুল্লাহ কিন্তু বলেছিলেন যে আমরা টুপি বা টিকি দিয়ে আমাদের বাঙালি পরিচয় আমরা ঢাকতে পারবো না। সেই খাঁটি বাঙালি ছিলেন বঙ্গবন্ধু এবং তিনি বাংলাকে মনে ধারণ করতেন। এবং ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি তার জাতিসত্তা যে খুঁজে পেয়েছে, সেটি কিন্তু পরবর্তীকালে আমাদের ইঞ্জিন হিসেবে কাজ করেছে আমরা এই বাংলাদেশটি অর্জন করবার জন্য। আমি খালি শুধু একটি কথা বলবো, হারুনও এই গল্পটি লিখেছে তার বইতে। সেটি হলো যে নবীনগর গিয়েছিলেন বঙ্গবন্ধু আব্বাস উদ্দিন সাহেবের সাথে, এবং নৌকার মধ্যে যখন তিনি বসে আছেন তখন আব্বাস উদ্দিন বললেন যে তুমি আমার গান এত পছন্দ করো মুজিব, কিন্তু বাংলা ভাষা যদি রাষ্ট্রভাষা না হয় আমরা তো আর গান গাইতে পারবো না বাংলায়, আমরা তো বাংলায় লেখাপড়া করতে পারবো না। সেদিনই বঙ্গবন্ধু বলেছিলেন আপনি একদম চিন্তা করবেন না, বাংলা ভাষা রাষ্ট্রভাষা হবেই, আমরা করব। সেই যে ডিটারমিনেশন, সেই যে প্রতিজ্ঞা, সেটা কিন্তু তিনি রেখেছেন। এবং একইভাবে জেলখানাতে যখন তিনি গেলেন, প্রথমবার যখন জেলে গেলেন, পাশের স্কুলে মেয়েরা ভাষা সৈনিকদের পক্ষে স্লোগান দিচ্ছে, তখন শামসুল হককে দেখিয়ে বললেন, হক সাহেব দেখেন আমাদের মেয়েরা জেগে গেছে, আমাদেরকে কে ঠেকায়, আমরা ভাষা এবং ভাষা ভিত্তিক একটি জাতীয়তাবাদ গড়ে উঠবেই বাংলাদেশে। এবং সেটি হয়েছে, এবং এইটি তিনি মনে ধারণ করেছেন। এবং আমরা লক্ষ্য করেছি যে তিনি যে শ্রেণীকে নিয়ে আন্দোলনটা করেছেন, এরা মূলত মধ্যবিত্ত হলেও গ্রাম থেকে ফিরে আসা, 52% শহরে বাস করলেও গ্রামের সাথে তাদের সম্পর্ক ছিল, এদের জমি জমা 5 একরের মতো ছিল, এবং এরা সবাই নতুন এক মধ্যবিত্ত শ্রেণী। এবং বঙ্গবন্ধু তাদের সাথে কাজ করে, এবং বঙ্গবন্ধু ছিলেন এমন একজন নেতা যিনি গরুর গাড়িতে চড়তেন, তিনি 3য় শ্রেণীতে রেলওয়েতে ভ্রমণ করতেন, পায়ে হেঁটে রাজনীতি করতেন। সুতরাং তার সাথে মানুষের একটা সহজসায় সংযোগ ছিল, আর হাজার হাজার মানুষের নাম মনে রাখতে পারতেন। সেই জন্য তার একসাথে বাঙালির জনগণের এক আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। সেই যে চাবি মেরে ছেড়ে দিলেন বঙ্গবন্ধু, সেই বাংলাদেশ ধীরে ধীরে এসে 71-এ এসে পূর্ণাঙ্গ রূপ নিল। মাঝখানে তিনি কত কষ্ট করলেন, কত জেল খাটলেন, কারাগারের রোজ নামছে আত্মজীবনী যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো যে মানুষের কষ্টে তিনি কতটা কষ্ট পান এবং বাঙালির দুঃখে তিনি কতটা দুঃখী হন। সত্যিকার অর্থেই তিনি ছিলেন এক দুঃখী মানুষের নেতা, এবং তিনি বাঙালির চেতনাকে ধারণ করেছেন। এবং নিঃসন্দেহে ভাষা আন্দোলন শুধুমাত্র সাংস্কৃতিক কোনো ঘটনা নয়। ভাষা আন্দোলনের পেছনে যেমন অর্থনৈতিক পটভূমি ছিল, রাজনৈতিক পটভূমি ছিল, এবং সাংস্কৃতিক পটভূমি ছিল, সামাজিক পটভূমি ছিল। এবং এই শেষ ধাপে চলে এসেছি। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সবসময় খবরের আপডেট পেতে চোখ রাখুন ATN নিউজের পর্দায়।